জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি আলোচনা করছি। আজকে আমাদের ষষ্ঠ লেকচার। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ। কস্ট, ভলিউম, প্রফিট, রিলেশনশিপ চ্যাপ্টার থেকে আমরা দুটি লেকচার দিব। আজকে এটি প্রথম লেকচার। তা আসা শুরু করি আমরা। লার্নিং অবজেক্টিভস। After completing this class, you should be able to, অর্থাৎ এই লেকচার শেষ করার পরে আমরা যে সক্ষমতা অর্জন করব সেগুলো আমরা দেখে নিচ্ছি শুরুতে। নাম্বার 1, ডিস্টিংগুইশ বিটুইন ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের মধ্যে পার্থক্য কি সেটা আমরা আলাদা করতে পারবো। স্টেট 5 কম্পোনেন্টস অফ কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিস। কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিসের 5টা কম্পোনেন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো বা বলতে পারবো। ইন্ডিকেট দ্য মিনিং অফ কন্ট্রিবিউশন মার্জিন অ্যান্ড দ্য ওয়েস ইট মে বি এক্সপ্রেস। আমরা কন্ট্রিবিউশন মার্জিনের মিনিং বলতে পারবো এবং এটা কিভাবে বের করা হয়, কিভাবে এক্সপ্রেস করা হয়, কিভাবে প্রকাশ করা হয়, সেটা আমরা সেই ওয়েগুলো খুঁজে বের করতে পারবো। আইডেন্টিফাই দ্য 3 ওয়েস দ্যাট দ্য ব্রেক ইভেন পয়েন্ট মে বি ডিটারমাইন্ড। ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে ডিটারমাইন করা হয় সেই 3টা ওয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ডিফাইন মার্জিন অফ সেফটি and give the formulas for computing it. মার্জিন অফ সেফটি কি এবং এটা কম্পিউট করার যে ফর্মুলা সেগুলো আমরা ডিফাইন করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, বলতে পারবো। give the formulas for determining sales required to earn target net income. একটা টার্গেট নেট ইনকাম, নির্দিষ্ট পরিমাণ ইনকাম করার জন্য কি পরিমাণ বিক্রয় করা দরকার, আইদার ইউনিট অর সেলস ভ্যালু, সেটা আমরা বের করার ফর্মুলা দিতে পারবো। ওকে, এই সো শুরুতেই হচ্ছে কিছু ডেফিনেশন দেওয়া আছে, আমরা ডেফিনেশনগুলো দেখে নিচ্ছি একটু। রিসোর্সেস। A resource is a source or supply from which a benefit is produced and that has come utility. রিসোর্স হচ্ছে কোনো একটা সোর্স অথবা কোনো কিছু সরবরাহ যেটা কোনো সুবিধা তৈরি করে অথবা কোনো উপযোগিতা বৃদ্ধি করে, যেমন স্টক or supply of money, materials, staff and other assets. These are resources. Using this resource we create some benefit. Then a cost. A cost is the value of money that has been used up to produce something or deliver a service. কোনো কিছু উৎপাদন করার জন্য অথবা কোনো একটা সেবা প্রদান করার জন্য আমরা যে মানিটা ইউজ করি সেই ভ্যালু কি বলছি আমরা কস্ট। দেন কস্ট ড্রাইভার। আমরা গত লেকচারে অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ এসে আমরা কস্ট ড্রাইভার কি সে বিষয়ে বেশ ভালো করে আমরা আলোচনা করেছিলাম। দেন কস্ট ড্রাইভার ইজ এনি ফ্যাক্টর হুইচ কজেস এ চেঞ্জ ইন দ্য কস্ট অফ অ্যান অ্যাক্টিভিটি। ওকে, দেন হচ্ছে ভেরিয়েবল কস্ট। Variable cost are cost that vary in total directly and proportionately with change in the activity level. Variable cost হচ্ছে it varies in relation with production. If production increase, total variable cost also will increase. If production decrease, total variable cost also decrease.
বাট একক প্রতি ইউনিট প্রতি ভেরিয়েবল কস্ট ফিক্সড থাকে। দেন ফিক্সড কস্ট are cost that remain the same in total regardless of changes in the activity level. অ্যাক্টিভিটি লেভেল যদি পরিবর্তন হয়, যদি উৎপাদন ইনক্রিজ আর ডিক্রিজও হয়, তাহলেও টোটাল খরচের পরিমাণটা সমান থাকে, তাকে বলছি আমরা ফিক্সড কস্ট। ওকে, সো ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আমরা চ্যাপ্টার 2 এ এবং সেকেন্ড লেকচারে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, রিসোর্সেস আমরা আলোচনা করে এসেছি। আমরা একটু জাস্ট রিভিউ করে নিলাম। দেন কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, যাকে আমরা সিভিপি বলে থাকি। ওকে, so cost volume profit analysis is the study of the effect of changes of cost and volume on company's profit. Cost volume profit analysis is the study of effects of changes of cost and volume of a company. যদি একটা কোম্পানির খরচের এবং পরিমাণ বলতে এককের অথবা সেলের পরিমাণ যদি চেঞ্জ হয়, তাহলে কোম্পানির প্রফিটে কি ইফেক্ট করে, কি প্রতিক্রিয়া হয়, সেটা যার মাধ্যমে আমরা অ্যানালাইসিস করি তাকে বলছি আমরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। CPB analysis involves a consideration of the interrelationships among the following components. এই পাঁচটা কম্পোনেন্ট এখানে রয়েছে। এই পাঁচটা কম্পোনেন্টকে আমরা, এদের একটা ইন্টাররিলেশনশিপ রয়েছে, একটা আন্তঃ সম্পর্ক রয়েছে, এর বেসিসই আমরা বেসিক্যালি সিভিপি অ্যানালাইসিস করে থাকি। সেই পাঁচটা এলিমেন্টস কি বা পাঁচটা কম্পোনেন্টস কি সেটা আমরা একটু বলে নিচ্ছি। ভলিউম অর অ্যাক্টিভিটি লেভেল, অর্থাৎ আমাদের বিক্রয়ের পরিমাণ কত হবে, ইটস এ ভাইটাল ফ্যাক্টর। অথবা উৎপাদনের লেভেলটা কত হবে, উৎপাদনের পরিমাণ কত হবে, এটা একটা কম্পোনেন্টস এই সিভিপি অ্যানালাইসিসের ক্ষেত্রে। ইউনিট সেলিং প্রাইস, প্রতিটা ইউনিটের সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস মিনস হচ্ছে একটা ইউনিটের বিক্রয় মূল্য কত হবে সেটা। অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ এ ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। দেন টোটাল ফিক্সড কস্ট, তো এই কোম্পানি অথবা প্রতিষ্ঠানের টোটাল ফিক্সড কস্ট কত, ইয়ারলি আর মান্থলি হতে পারে, সেটা কত, সেটা একটা কম্পোনেন্টস। অ্যান্ড সেলস মিক্স, যদি একটা প্রতিষ্ঠান একাধিক প্রোডাক্ট প্রডিউস করে অথবা বিক্রয় করে, তাহলে তাদের যে বিক্রয়ের প্রপোর্শন, তাদের যে বিক্রয়ের অনুপাত, সেই সেলস মিক্সটা ইটস অলসো এ কম্পোনেন্ট। এই পাঁচটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে উৎপাদনের পরিমাণ কত, সেলিং পার ইউনিট কত বা সেলিং পার ইউনিট কত সেটা, অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, প্রতিটা ইউনিটের পরিবর্তনশীল খরচ কত, টোটাল ফিক্সড কস্ট কত, এই প্রতিষ্ঠানের বা কোম্পানির মোট ফিক্সড কস্ট কত, এবং সেলস মিক্স অর্থাৎ সেলস প্রপোর্শনটা কত, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পাঁচটা কম্পোনেন্ট আমাদের খুবই এসেনশিয়াল বা খুবই জরুরি, এটা আমাদের প্রয়োজন হবে যদি আমরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস করতে চাই অ্যাকুরেটলি অর কারেক্টলি। সো সেলস ভলিউম, selling price per unit, variable cost per unit, and total fixed cost and sales mix. The following assumptions underline each CVP application. CVP application এর ক্ষেত্রে কিছু assumptions রয়েছে। So assumptions গুলো কি আমরা একটু দেখে নিচ্ছি। When these assumptions are not valid, the result of CVP analysis may be inaccurate. আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নিই, কিছু শর্ত ধরে নিচ্ছি। তো এই যদি শর্তগুলো কাজ করে, যদি অ্যাজাম্পশনসগুলো আমাদের বিদ্যমান থাকে, অথবা এই শর্তগুলো ধরে নিয়েই আমাদের সিভিপি অ্যানালাইসিস করতে হবে। এই শর্তগুলো যদি ভ্যালিড না থাকে, তাহলে হয়তো আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো না। তো সেক্ষেত্রে কি কি দেখছি, আমাদের অ্যাজাম্পশনসগুলো কি, সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট। সিভিপি অ্যানালাইসিসে আমরা ধরে নিচ্ছি যে সেলিং প্রাইসের কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ, এবং সেলিং প্রাইস পার ইউনিট, উৎপাদন বিক্রয় বৃদ্ধি পেলেও যা তাই থাকবে, বিক্রয় কমে গেলেও
একক প্রতি সেলিং প্রাইসটা সেম থাকবে। কস্ট আর কনস্ট্যান্ট এবং খরচের পরিমাণটাও কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট কনস্ট্যান্ট থাকবে এবং ফিক্সড কস্ট টোটাল কনস্ট্যান্ট থাকবে। অল কস্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। সকল খরচকে অবশ্যই আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। এটা আমাদের অ্যাজাম্পশন, এগুলো থাকতে হবে। দেন হচ্ছে ইন মাল্টি প্রোডাক্ট কোম্পানিজ দ্য সেলস মিক্স ইজ কনস্ট্যান্ট। যদি মাল্টি প্রোডাক্ট কোম্পানি হয় তাহলে ইউনিট বিক্রয়ের অনুপাতটা সমান থাকবে। যদি বিক্রয় বৃদ্ধিও পায় তাহলে সেলস মিক্স, দ্যাট মিনস প্রপোর্শনেট অফ ইউনিট, অর্থাৎ একাধিক প্রোডাক্ট বিক্রি করলে তাদের বিক্রয় যদি ইনক্রিজ করে তাহলে আনুপাতিক হারে প্রতিটা প্রোডাক্টের অনুপাত সেভাবে বৃদ্ধি পাবে। যদি বিক্রয় ডিক্রিজ করে তাহলে আনুপাতিক হারে বিক্রয়ের পরিমাণটাও প্রতিটা প্রোডাক্ট ওয়াইজ আনুপাতিক হারে ডিক্রিজ করবে। ইন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইনভেন্টরিজ ডু নট চেঞ্জ। যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে তাদের ইনভেন্টরির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ইউনিট যেটাই আমরা প্রডিউস করি সবগুলোই আমাদের সোল্ড হবে, কোনো এন্ডিং ইনভেন্টরি থাকবে না, কোনো ইনভেন্টরি চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাদের শর্তাবলী। যদি এই শর্তাবলী ভ্যালিড হয় দেন আমাদের সিভিপি অ্যানালাইসিসের রেজাল্টটা অ্যাকুরেট হয়তো হবে। তো শর্তাবলী কি কি ছিল? সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট, সেলিং প্রাইসটা কনস্ট্যান্ট থাকতে হবে, অর্থাৎ পরিবর্তন হতে পারবে না। Costs are also constant. All costs can be classified into fixed and variable. In multi-product companies, the sales mix is constant. In manufacturing companies, inventories do not change. That means কোনো ইনভেন্টরি থাকবে না, যা আমরা প্রডিউস করব সকল ইউনিটগুলাই সেলস হবে। কস্ট, প্রোডাক্ট কস্ট, ভলিউম, প্রফিট মডেল। আমরা একটা মডেল এখানে কিছু দেখে নিব। ফার্স্ট অফ অল নেট ইনকাম, এটা আমরা নর্মালি জানি, তারপর এটা দেখে নিচ্ছি আমরা। নেট ইনকাম টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। অ্যাজ এ বিজনেসের স্টুডেন্ট এটা আমরা জানি যে নেট ইনকাম ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আমরা একটু মনে করিয়ে নিচ্ছি আবার। টোটাল রেভিনিউ কি? সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড, অর্থাৎ একটা ইউনিটের সেলিং প্রাইস কত তাকে আমরা মাল্টিপ্লাই করব নাম্বার অফ ইউনিট সোল্ড, কতগুলো ইউনিট আমরা বিক্রি করেছি সেই সংখ্যা দ্বারা, ভলিউম দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, তাহলে টোটাল আমরা সেলস রেভিনিউ পেয়ে যাব। ওকে, টোটাল কস্ট কি? টোটাল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। আমরা ভেরিয়েবল কস্টকে ভি দ্বারা আইডেন্টিফাই করছি এবং ফিক্সড কস্টকে আমরা এফ দ্বারা আইডেন্টিফাই করছি। সো নেট ইনকাম ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ কি? টোটাল রেভিনিউ হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড লেস টোটাল কস্ট। টোটাল কস্ট কি? টোটাল কস্ট হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট আমরা এভাবে পেতে পারি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড। একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট যা, তাকে আমরা মাল্টিপ্লাই করব যতগুলো ইউনিট আমরা বিক্রি করেছি, তাহলে পেয়ে যাব টোটাল ভেরিয়েবল কস্ট। সো একটু আবার দেখে নিই যে নেট ইনকাম ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ কোথায় পাবো আমরা? সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড। টোটাল কস্ট কোথায় পাবো? টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট, এই দুইটা মিলে হচ্ছে টোটাল কস্ট। এখন টোটাল ভেরিয়েবল কস্ট কোথায় পাবো আমরা? ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড। ওকে, এখানে একটা সংক্ষেপে ফর্মুলা দেওয়া আছে, নেট ইনকাম ইকুয়াল টু পি এক্স। আমরা পি বলেছিলাম সেলিং প্রাইস পার ইউনিট আর এক্স বলেছিলাম নাম্বার অফ ইউনিট সোল্ড। সো পি এক্স দ্যাট মিনস কি টোটাল রেভিনিউ সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিট সোল্ড মাইনাস ভি এক্স। ভি হচ্ছে ভেরিয়েবল কস্ট, এক্স হচ্ছে নাম্বার অফ ইউনিট সোল্ড। সুতরাং ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু টোটাল সেলস ইউনিট বা নাম্বার অফ ইউনিট সোল্ড। সো টোটাল ভেরিয়েবল কস্ট দিস অ্যান্ড মাইনাস ফিক্সড কস্ট, এফ হচ্ছে ফিক্সড কস্ট। সো নেট ইনকাম ইকুয়াল টু টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট
মাইনাস ফিক্সড কস্ট। অথবা আমরা এভাবেও বলতে পারি নেট ইনকাম ইকুয়াল টু এক্স, এক্স হচ্ছে নাম্বার অফ ইউনিট সোল্ড, ইন্টু পি মাইনাস ভি। পি হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, প্রাইস পার ইউনিট, মাইনাস ভি হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সো প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই অ্যামাউন্ট যা আসে তাকে যদি আমরা নাম্বার অফ ইউনিট দ্বারা সোল্ড, নাম্বার অফ ইউনিট সোল্ড দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি, সেখান থেকে মাইনাস করি এফ। আসলে এটা দাঁড়াচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন মার্জিন কি সেটা আমরা পরে আসব। এই কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিট ইনকাম। জাস্ট ফর্মুলা একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের জন্য পরবর্তীতে সহজ হবে। সো এটা একটা যদি আমরা ইনকাম স্টেটমেন্ট হয়, দিস ইজ অ্যান ইনকাম স্টেটমেন্ট। সেলস রেভিনিউ অর্থাৎ সেলস রেভিনিউ মিনস হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ সেলস, নাম্বার অফ সেলস ইউনিট যদি মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাবো টোটাল সেলস রেভিনিউ। টোটাল সেলস রেভিনিউ থেকে আমরা মাইনাস করবো টোটাল ভেরিয়েবল কস্ট। ভি ইন্টু এক্স কোথেকে আসলে আমরা এখানেও পেয়েছি দেখে আসছি। এখন এই সেলস রেভিনিউ থেকে যদি আমরা মাইনাস করি ভেরিয়েবল কস্ট, তাহলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা মাইনাস করি ফিক্সড কস্ট, তাহলে পাবো নিট ইনকাম। এটা একটা বেসিক ফর্মুলা, কারণ আমরা এই ফর্মুলা ধরেই পরবর্তীতে আগাচ্ছি, সামনে আমরা আগাবো। সো এটা একটু ভালো করে আমাদের নলেজে রাখতে হবে। যখন তোমরা ক্লাসটা দেখবে তখন এটা একটু ভালো করে 2-3 বার দেখে নিও, থেমে থেমে এটা একটু টেনে টেনে দেখে নিও। নিট ইনকাম, হাউ টু কম্পিউট নিট ইনকাম। নিট ইনকাম কি, টোটাল রেভিনিউ কি, টোটাল কস্ট কি, সেলিং প্রাইস পার ইউনিট কি, নাম্বার অফ ইউনিট সোল্ড কি, ভেরিয়েবল কস্ট কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি, এটা এন্ড কন্ট্রিবিউশন মার্জিন কি। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো সামনে। আমরা একটু একটা ক্লাসে দেখে নিচ্ছি যে নিট ইনকাম, হাউ টু কম্পিউট নিট ইনকাম। ওকে, এখন আমরা আসছি কন্ট্রিবিউশন মার্জিন, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, the key relationship in CVP, CVP means cost volume profit analysis, is contribution margin. এই কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একটা কি, মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলেশনশিপ অ্যানালাইসিস। Contribution margin is the amount of revenue remaining after deducting variable cost. The revenue থেকে আমরা ভেরিয়েবল কস্টকে মাইনাস করি, ডিডাক্ট করি, তাহলে যে অ্যামাউন্টটা পাচ্ছি আমরা তাকে বলছি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট, কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ রিমাইনিং আফটার ডিডাক্টিং ভেরিয়েবল কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্টকে ডিডাক্ট করলে, মাইনাস করলে, বাদ দিলে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি তাকে বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনকে সংক্ষেপে আমরা সিএম বলবো বা সিএম বলে আমরা অভিহিত করতে পারি কন্ট্রিবিউশন মার্জিন। Contribution margin is then available to cover fixed cost and to contribute income for the company. So সেলের মধ্যে কি আছে? সেলের মধ্যে থাকে কস্ট প্লাস প্রফিট। কস্টে কি থাকে? ফিক্সড কস্ট and variable cost. So sales equal to variable cost, fixed cost and profit. ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেল। এখন সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করি তাহলে কি থাকবে? ফিক্সড কস্ট থাকবে এবং প্রফিট থাকবে। সো কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্যাট অ্যাভেলেবল টু কভার ফিক্সড কস্ট অ্যান্ড টু কন্ট্রিবিউট ইনকাম ফর দ্য কোম্পানি। আমরা একটু প্রিভিয়াস স্লাইডে যাই। এখানে যদি আমরা নিট ইনকাম বলি তাহলে কি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্টে কি আছে? ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে। সুতরাং রেভিনিউর মধ্যে কি কি আছে? রেভিনিউর মধ্যে আছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট অ্যান্ড প্রফিট। ওকে, ফর এক্সাম্পল, assume that Bargo video sell 1000 VCRs in 1 month. Sales are 1000 into 500, 1000 ইউনিট VCR সে বিক্রি করেছে, আর প্রতিটা ভিসিআর এর বিক্রয় মূল্য হচ্ছে $500। সুতরাং টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল সেলস রেভিনিউ যদি বলি আমরা, এখানে 5 লাখ এন্ড ভেরিয়েবল কস্ট আর 3 লাখ, লাইক 300 পার ইউনিট, and total sales volume was 1000 units. Total sales unit 1000.
selling price per unit 500 and variable cost per unit 300. Thus, contribution margin is 2 lakh, computed as follows. So, sales minus variable cost equal to contribution margin. আমরা যেটা এখানে বলে আসছিলাম যে amount of revenue remaining after deducting variable cost. Revenue থেকে, revenue means sales. Sales থেকে যদি আমরা variable cost কে মাইনাস করি তাহলে পাবো contribution margin. এখন আমাদের এই যে এক্সাম্পলটা দেয়া আছে ভার্গো ভিডিও সেল, ভার্গো কোম্পানির, তো ভার্গো হচ্ছে তার সেলস হচ্ছে 5 লাখ, অর্থাৎ 1000 ইউনিট বিক্রি করে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 500, দ্যাট মিন্স কি এই যে 5 লাখ, সো সেলস 5 লাখ মাইনাস ভেরিয়েবল cost per unit 300 and unit sold 1000, so 1000 into 300 equal to 3 lakh. The variable cost 3 lakh, so sales minus variable cost, that means 5 lakh minus 3 lakh equal to 2 lakh. 2 lakh means contribution margin, amount of revenue remaining after deducting variable cost. Revenue থেকে sales থেকে যদি আমরা variable cost কে মাইনাস করি তাহলে যে অ্যামাউন্টটা পাবো তাকে বলছি আমরা contribution margin. This is important, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। contribution margin equal to sales minus variable cost or revenue minus variable cost. Views differ as the best way to express contribution margin. Some favor per unit basis. আমরা যে প্রিভিয়াস স্লাইডটা দেখে এসেছি সেখানে টোটাল 1000 ইউনিট সেলস করে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা আমরা দেখে আসছিলাম। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 2 লাখ। তো এখানে আমরা পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনও খুঁজে বের করতে পারি। ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন টোটাল না বের করে আমরা পার ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিন কত হয় সেটা আমরা দেখছি। সো ইউনিট সেলিং প্রাইস 500, এখানেও সেলস প্রাইস প্লাস রেভিনিউ, ইউনিট সেলস রেভিনিউ 500 minus unit variable cost per unit variable cost equal to contribution margin per unit. Same formula, the sales minus variable cost equal to contribution margin. এখানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, টোটাল না বলে আমরা পার ইউনিট, একটা ইউনিটের সেলিং প্রাইস বলছি পার ইউনিট 500 minus variable cost per unit 300 equal to contribution margin. So at Bargo Video the contribution margin per unit is 200. Okay, so contribution margin per unit indicates that for every VCR sold, Bargo Video will have 200 to cover fixed cost and contribute to income. Total selling price হচ্ছে 500 টাকা, তার মধ্যে আমরা টাকা বা ডলার আমরা যাই বলি না কেন, শুধু আমি এখানে ইংলিশ মিডিয়ামে আমরা করছি সুতরাং আমরা ডলার ইউজ করেছি, অথবা আমাদের সিলেবাসে বইটা দেওয়া সেখানে এই ডলার ইউজ করা আছে। সো সেলিং প্রাইস হচ্ছে 500 লেস ভেরিয়েবল কস্ট 300 ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন 2। এখন সেলের মধ্যে কি থাকে? সেলের মধ্যে থাকে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এন্ড প্রফিট। সুতরাং ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, প্রফিট, যদি আমরা এই ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, প্রফিট থেকে তিনটা এলিমেন্টস নিয়ে সেলস রেভিনিউ হয়, যদি আমরা ভেরিয়েবল কস্টকে বাদ দেই তাহলে থাকবে ফিক্সড কস্ট এন্ড প্রফিট। সো আমরা এই কথাই এখানে বলেছি যে contribution margin per unit indicates that for every VCR sold, Bargo Video will have 200 to cover fixed cost and contribute to income. অর্থাৎ যে বাকি ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে যাকে আমরা কন্ট্রিবিউশন হিসেবে ট্রিট করছি, এটার মধ্যে থাকে ফিক্সড কস্ট থাকে এবং একটা প্রফিটের অংশ থাকে। ওকে, আমরা শুরুতে দেখলাম কন্ট্রিবিউশন মার্জিন টোটাল, তারপরে দেখেছি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এখন দেখব কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও। Contribution margin ratio at Bargo Video, the contribution margin ratio is 40%. How 40%? Okay, the formula to compute contribution margin ratio: unit contribution margin divided by unit selling price. অর্থাৎ প্রতিটা ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন কত এবং প্রতিটা ইউনিটের সেলিং প্রাইস কত। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে এসেছি কন্ট্রিবিউশন মার্জিন
per unit of other companies per video CR is 200, okay, and selling price 500. So contribution margin হচ্ছে 40%. আমরা যে কোনো রেশিও বের করব on the basis of sale, on the basis of sale. So contribution margin on the basis of sales, সেলের কত অংশ কন্ট্রিবিউশন মার্জিন। আমরা যদি বিক্রয়কে 100 ধরি তাহলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 40%। 100 টাকা বিক্রি করলে 40 টাকা আমাদের হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। 100 টাকা সেল হলে তার মধ্যে 60 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর 40 টাকা হচ্ছে প্রফিট প্লাস ফিক্সড কস্ট। প্লিজ অ্যাটেনশন, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে প্রফিট এবং ফিক্সড কস্ট দুইটা মিলিয়ে অংশ। সো এখানে 40% হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট মিন্স 100 টাকার মধ্যে 60 টাকা ভেরিয়েবল কস্ট and 40 টাকা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এটা আমরা ব্যাখ্যা করে দিচ্ছি এখানে দেখি। দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মিন্স দ্যাট $40 of each 100 sales is available to apply to fixed cost and to contribute to income। অর্থাৎ এই 100 টাকার মধ্যে বা $100 মধ্যে $40 হচ্ছে পার্ট অফ ফিক্সড কস্ট এন্ড কন্ট্রিবিউট টু ইনকাম। এখানে 100 হলে ভালো হতো, এখানে 100, এটা 100 into 40%, ওকে। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস। এখানে ইউনিট ধরেছি, আমরা টোটাল ধরতে পারতাম যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই টোটাল সেলস, তাহলে একই রেজাল্ট আসবে, ওকে। break-even analysis, the second key relationship in CVP analysis। আমরা ফার্স্ট কি পেয়েছিলাম contribution margin, the second key relationship in CVP analysis is break-even point, which is the level of activity where total revenues equal total cost, both fixed and variable। total revenue equals total cost, total বিক্রয়ের পরিমাণ যা টোটাল খরচের পরিমাণও তাই, দ্যাট মিন্স দেয়ার ইজ নো প্রফিট, দেয়ার ইজ নো লস। সো সেকেন্ড কি রিলেশনশিপ ইন সিভিপি অ্যানালাইসিস ইজ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ওই অ্যাক্টিভিটি লেভেলের পরিমাণ যেখানে টোটাল বিক্রয়ের পরিমাণ টোটাল খরচের সমান হয়। সিন্স নো ইনকাম is involved when the break-even point is the objective, the analysis is often referred to as break-even analysis। এটাকে আমরা break-even point বলি, অনেক কখনো কখনো এটাকে আমরা রেফার করতে পারি as a break-even analysis। তো এখানে কি কোনো ইনকাম থাকবে না, কোনো লসও থাকবে না, যে পরিমাণ বিক্রি, যে পরিমাণ সেলস হবে টোটালটাই হবে আমাদের খরচ, তাকে বলছি আমরা break-even point। এবং দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কি রিলেশনশিপ ইন CVP analysis। So the break-even point can be computed from a mathematical equation, যাকে আমরা ইকুয়েশন ফর্মুলা বলি, compute by using contribution margin। আমরা contribution margin ratio, contribution margin per unit এর মাধ্যমে এটা ক্যালকুলেট করতে পারি বা আমরা কম্পিউট করতে পারি, and derived from a CVP গ্রাফ। আমরা একটা গ্রাফ ইউজ করেও এটাকে কম্পিউট করতে পারি। সুতরাং আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করার তিনটা ওয়ে আছে, বা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কম্পিউট করার আমাদের তিনটা ফর্মুলা রয়েছে। দ্যাট মিন্স ইকুয়েশন ফর্মুলা বলি তাকে আমরা, ফার্স্ট অফ অল ইকুয়েশন ফর্মুলা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করে আমরা কম্পিউট করতে পারি ব্রেক ইভেন পয়েন্ট, ইউনিট অর সেলস অ্যামাউন্ট, অ্যান্ড আমরা একটা সিভিপি গ্রাফ ইউজ করেও আমরা কম্পিউট করতে পারি অথবা ফাইন্ড আউট করতে পারি ব্রেক ইভেন পয়েন্ট। So break-even point can be expressed in either sales dollar or sales unit। আমরা break-even point কে এক্সপ্রেস করতে পারি, আইদার কম্পিউট করতে পারি এটা সেলের অ্যামাউন্টে, অর্থাৎ কত টাকা বিক্রি করলে বা কত ডলার বিক্রি করলে কত ডলার ব্রেক-ইভেন পয়েন্ট, কত পরিমাণ বিক্রি করলে আমার ব্রেক-ইভেন পয়েন্ট হবে, বিক্রয় এবং খরচ সমান হবে, অথবা কতগুলো ইউনিট বিক্রি করলে আমার বিক্রয় এবং খরচ সমান হবে। সুতরাং দুইটা এখানে পয়েন্ট, একটা হচ্ছে যে কত টাকা, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কত টাকা, বিক্রয় পরিমাণ কত, অথবা কতগুলো ইউনিট বিক্রি করলে
ব্রেক ইভেন পয়েন্ট হয় বা ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটটা কত। ওকে, আমরা এখানে ফর্মুলা দেখছি, যেহেতু আমরা শুরুতেই বলে আসছি ব্রেক ইভেন পয়েন্ট যখন শুরু করলাম তখনই আমরা বলছি তিনটা ফর্মুলা রয়েছে। একটা হচ্ছে ইকুয়েশন ফর্মুলা, কন্ট্রিবিউশন মার্জিন ফর্মুলা অ্যান্ড সিবিপি গ্রাফ ফর্মুলা বা গ্রাফের মাধ্যমে আমরা এটা কম্পিউট করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল ইকুয়েশন মেথড। So profit equal to sales minus variable expenses minus fixed expenses. Sales minus variable expenses minus fixed expenses. আমরা কি বলছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্সেস বা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন আমরা দেখে আসছি শুরু থেকেই। সুতরাং বলতে পারি যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড এক্সপেন্সেস ইকুয়াল টু প্রফিট। Sales minus variable cost minus fixed cost, either sales minus variable expenses minus fixed expenses equal to profit. এখন sales minus variable expenses equal to contribution margin বা sales minus variable cost equal to contribution margin. So contribution margin minus fixed cost also profit. এখন sales variable expenses plus fixed expenses plus profit, বিক্রয়ের মধ্যে তিনটা জিনিস থাকে, ভেরিয়েবল এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস অ্যান্ড প্রফিট। এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো যদি আমাদের নখদর্পণে না থাকে তাহলে কিন্তু আমরা সামনে ক্লিয়ারলি কথাগুলো সহজে আমরা আত্মস্থ করতে পারবো না অথবা বুঝতে পারবো না। একটা জিনিসের মধ্যে তিনটা জিনিস, একটা বিক্রয়ের যে ভ্যালু তার মধ্যে তিনটা জিনিস থাকে, ভেরিয়েবল পোরশন অফ ভেরিয়েবল কস্ট, পোরশন অফ ফিক্সড কস্ট অ্যান্ড পোরশন অফ প্রফিট। ওকে, তো at break even point profit equal 0। আমরা ব্রেক ইভেন পয়েন্টে বলে আসছিলাম যে এখানে বিক্রয়ের পরিমাণ তাই হয় যে পরিমাণ মোট খরচ থাকে, সুতরাং এখানে কোনো প্রফিট থাকবে না। সুতরাং ব্রেক ইভেন পয়েন্ট লেভেলে বিক্রয়ের পরিমাণই হবে টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্টের সমান। ওকে, উই ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট অ্যাজ ফলোস: সেলস ইকুয়াল টু ভেরিয়েবল এক্সপেন্সেস প্লাস ফিক্সড এক্সপেন্সেস প্লাস প্রফিট। এটা আমাদের ফর্মুলা। সেলস হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়, ভেরিয়েবল এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস অ্যান্ড প্রফিট। সুতরাং আমাদের ভেরিয়েবল সেলস কত হবে আমরা জানি, আমরা যে এক্সাম্পল দেখে আসছি বার্গোর, সেক্ষেত্রে তার সেলিং প্রাইস হচ্ছে $500 পার ইউনিট। সুতরাং $500 ইন্টু কিউ, কিউ মানে যে কতগুলো বিক্রি করবো উই ডোন্ট নো, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট যে কতগুলো ইউনিট হবে সেটা তো আমরা জানি না। সুতরাং কিউ ইকুয়াল টু ভেরিয়েবল এক্সপেন্সেস, ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিট হচ্ছে 300। আমরা দেখে আসছি শুরু থেকেই, আমরা এই বেস ধরেই আগাচ্ছি যে বার্গো কোম্পানির সেলিং প্রাইস পার ইউনিট 500, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 300, তো ওকে, and fixed expenses 2 lakh and profit will be 0 because আমরা খুঁজছি ব্রেক ইভেন পয়েন্ট। আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট থাকে না, লসও থাকে না, সুতরাং প্রফিট ইকুয়াল টু 0। সো 200 কোয়ান্টিটি অর্থাৎ এই 500, আমরা যদি ইকুয়েশনের ফর্মুলায় যাই তাহলে 500 মাইনাস 300 ইকুয়াল টু 200 ইউনিট ইকুয়াল টু 2 লাখ। সো আমরা ইকুয়েশন করলে কত পাচ্ছি? 1000 unit, q equal to 1000, that means 1000 unit. So break even point is 1000 unit. If Bargo must sell 1000 units to break even, যদি তার ব্রেক ইভেন পয়েন্টে আসতে হয় তাহলে বার্গো কোম্পানিকে 1000 BCR বিক্রি করতে হবে। দ্যাট মিন্স ইফ বার্গো সেল 1000 BCR then there is no profit, there is no loss, অর্থাৎ তার কোনো লস হবে না বা কোনো লাভও থাকবে না। সেই পরিমাণটা হচ্ছে 1000 ইউনিট, এটা ব্রেক ইভেন পয়েন্ট। সো অ্যাকর্ডিং টু ইকুয়েশন ফর্মুলা, যদি আমরা ইকুয়েশন ফর্মুলায় যাই তাহলে ইকুয়েশন ফর্মুলায় বা ইকুয়েশন মেথডে আমরা ব্রেক ইভেন পয়েন্ট এভাবে কম্পিউট করতে পারি, অর্থাৎ সেলস ইকুয়াল টু ভেরিয়েবল এক্সপেন্সেস প্লাস ফিক্সড এক্সপেন্সেস, অথবা আমরা যদি বলি ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। প্রফিট অলওয়েজ 0 বিকজ আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট থাকে না, কোনো লসও থাকবে না। সো সেলসের পরিমাণ কত ইউনিট আমরা জানি না, বাট উই নো দ্য সেলিং প্রাইস পার ইউনিট
এন্ড ভেরিয়েবল এক্সপেন্সেস কত তাও আমরা জানি না, টোটাল জানি না, বাট আমরা জানি যে ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিট ইজ 300 এন্ড ফিক্সড এক্সপেন্সেস আমাদের দেয়া ছিল 2 লাখ টাকা বা $2 লাখ। আমরা কিন্তু এই বেস ধরেই সামনে আগাচ্ছি। সেলিং প্রাইস পার ইউনিট 500, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 300 and fixed cost is 2 lakh. So break even point is on 1000 units. যদি আমরা একটু প্রুভ করতে চাই যে ইকুয়েশনের মেথড আমরা যেটা করলাম সেটা যদি প্রুভ করে দেখতে চাই, so the accuracy of previous computation can be proved as follows. Sales on 1000 units into 500, আমাদের break even point units পেয়েছিলাম 1000, so 1000 units into 500, that means 5 lakh less total cost. Variable cost on 1000 unit into 300 equal to 3 lakh and fixed cost 2 lakh. So total cost 5 lakh, total sales 5 lakh and total cost also 5 lakh. So there is no profit, no loss. Net income equal to 0, না নেগেটিভ ফিগার না পজিটিভ ফিগার, দ্যাট মিন্স there is no profit, no loss. সুতরাং ব্রেক ইভেন পয়েন্ট অন 1000 আমরা প্রুভ করে দেখলাম যে হ্যাঁ দ্যাটস ইজ ওকে। সো ব্রেক ইভেন পয়েন্ট আমরা তিনটা ফর্মুলায় কম্পিউটেশন করতে পারি। প্রথম ছিল ইকুয়েশন মেথড, তারপরে কন্ট্রিবিউশন মার্জিন মেথড, এন্ড ফাইনালি হচ্ছে এটা সিভিবি গ্রাফিক্যাল মেথড। আমরা অলরেডি দেখেছি অ্যাকর্ডিং টু ইকুয়েশন মেথড হাউ টু কম্পিউট দ্য ব্রেক ইভেন ইউনিট বা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, সেটা আমরা দেখে আসছি। আরেকটা কথা একটু বলে রাখি, যেহেতু আমরা এখানে ইউনিট পেয়েছিলাম, যে 1000 ইউনিট আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে আমরা অ্যামাউন্টে কনভার্ট করতে পারি। যেহেতু সেলিং প্রাইস হচ্ছে 500, এখন 1000 ইন্টু 500 ইকুয়াল টু হচ্ছে 5 লাখ। সো 5 লাখ অ্যামাউন্ট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। যদি ইউনিট বলি তাহলে হচ্ছে 1000 ইউনিট, আর যদি অ্যামাউন্ট বলি তাহলে 5 লাখ। ইউনিটকে তার সেলিং প্রাইস দ্বারা গুণ করলে যে অ্যামাউন্টটা পাচ্ছি দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রেক ইভেন পয়েন্ট। টাকা যদি আমরা বলতে চাই কত টাকা বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্ট হবে, এখানে 5 লাখ টাকা বিক্রি করলে বা $5 লাখ বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হবে unit into selling price per unit. Okay, so break even point contribution margin method, because we know that contribution margin equals total revenues less variable cost. আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যদি রেভিনিউ থেকে আমরা ভেরিয়েবল কস্টকে মাইনাস করি তাহলে যেটা পাই সেটা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। আমি কন্ট্রিবিউশন মার্জিনকে বারবার বলবো, কারণ হচ্ছে এটা আমাদের খুবই জরুরি, এতে করে আমাদের এটা মনে মানে আত্মস্থ হয়ে যায় যে হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন। সো ইট ফলোস দ্যাট at the break even point contribution margin must equal total fixed cost. যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট খুঁজতে চাই, আমি একটু আবার মনে করছি, আমরা একটু রিভিউ করছি। আমরা বলেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যেখানে লাভও নাই লসও নাই, কোনো লাভও থাকবে না লসও থাকবে না। আমরা একথাও বলে আসছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে রেভিনিউ বা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্টকে মাইনাস করলে আমরা পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন। সো কন্ট্রিবিউশন মার্জিন কি কন্টেইন করে, কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি কি আছে? কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফিক্সড কস্টের পরিমাণ, আর হচ্ছে প্রফিটের অংশ। কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে দুইটা জিনিস থাকবে, ফিক্সড কস্ট থাকবে, প্রফিট থাকবে। যেহেতু ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে কোনো প্রফিটও নাই কোনো লসও নাই, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট লেভেলে এসে কন্ট্রিবিউশন মার্জিন শুধু কন্টেইন করে ফিক্সড কস্ট, কারণ কোনো প্রফিট নাই। কন্ট্রিবিউশন মার্জিন ধারণ করে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ব্রেক ইভেন পয়েন্টের কন্ট্রিবিউশন মার্জিনে যেহেতু প্রফিট নাই কোনো, সুতরাং ব্রেক ইভেন পয়েন্টের কন্ট্রিবিউশন মার্জিন মাস্ট ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ ফিক্সড কস্টের পরিমাণটাই হবে এট দ্য লেভেল অফ ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্সড কস্টের পরিমাণটাই হবে কন্ট্রিবিউশন মার্জিন। এই কথাই এখানে বলা হয়েছে। ইট ফলোস দ্যাট at break even point contribution margin must equal total fixed cost. So the contribution margin method has two key equation. Once again, the contribution margin per unit for Bargo video is $200, অর্থাৎ সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বা সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট of Bargo video is 200. Selling price per unit for Bargo video is 500
minus variable cost per unit is 300. So contribution margin per unit for Bargo is 200 and contribution margin ratio is 40%. Contribution margin ratio is 40%. এটা কোথায় পেয়েছি আমরা? Contribution margin per unit divided by selling price per unit equal to contribution margin ratio. এটা আমরা শুরু থেকে করে আসছি। তো একটু আবার মনে রাখতেই হবে যে সেলিং প্রাইস পার ইউনিট 500, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 300 অ্যান্ড ফিক্সড কস্ট 2 লাখ। এটা ধরে আমরা সামনে আগাচ্ছি। যদি এটা ধরে আমরা সামনে আগাই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 200 আমরা কম্পিউট করেছি অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ 40%. ওকে, সো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অ্যাকর্ডিং টু কন্ট্রিবিউশন মার্জিন মেথড। যদি কন্ট্রিবিউশন মার্জিন মেথড ফলো করে আমরা বের করতে চাই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ডলার অথবা ইন সেলস টাকা অ্যামাউন্টের দিক থেকে, তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। কি ফর্মুলা? প্রথম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। ইফ উই ওয়ান্ট টু কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অ্যাকর্ডিং টু কন্ট্রিবিউশন মার্জিন মেথড ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস বা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, where fixed expenses by fixed cost is 2 lakh and contribution margin per unit is 200. So break even point is 1000 unit. Okay, break even point in units equal to fixed cost divided by contribution margin per unit. Fixed cost divided by contribution margin per unit equal to break even point. Break even point in units আমরা বরাবরের মতো আবারও বলে আসছি, আমাদের এই অঙ্কে বা এই এক্সাম্পলে আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 2 লাখ টাকা অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইজ 200, সো ব্রেক ইভেন পয়েন্ট ইজ 1000 ইউনিটস। আমরা যে ইকুয়েশন মেথড ফলো করেছিলাম, অ্যাকর্ডিং টু ইকুয়েশন মেথড অলসো ব্রেক ইভেন পয়েন্ট ওয়াজ 1000 ইউনিটস। নাও ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার। যদি আমরা অ্যামাউন্টে বা টাকায় বা ডলারে ব্রেক ইভেন পয়েন্ট খুঁজতে চাই তাহলে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে ছিল ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, এখানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যাকে আমরা সংক্ষেপে সিএম রেশিও বলি। সো 2 লাখ ডিভাইডেড বাই 40% ইকুয়াল টু 5 লাখ। যদি আমরা অ্যামাউন্ট খুঁজতে চাই যে কত পরিমাণ অ্যামাউন্ট বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্ট হবে, সেটা হচ্ছে 5 লাখ। আমরা এই ফর্মুলায় না গিয়েও, যদি আমরা এই ফর্মুলায় না যাই তাহলেও কিন্তু আমরা বের করতে পারছি যে 1000 ইউনিটস ইনটু 500 পার ইউনিট। সো এটা করলে আমাদের এখানে পেয়ে যাব। ওকে, সেটা করলে হবে, এভাবেও করতে পারি। বা আমরা যদি ইউনিট দেওয়া না থাকে, যদি শুধু অ্যামাউন্ট বের করতে আমাদের প্রয়োজন হয়, অথবা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেওয়া নাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার অথবা টাকায় হচ্ছে 5 লাখ। যদি আমরা টাকার অ্যামাউন্টটা পাই, এখান থেকে আমরা ইউনিট বের করতে পারি 5 লাখ ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্টস ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট। এখন 5 লাখ ডিভাইড বাই 500 ইকুয়াল টু 1000 ইউনিটস হবে। দেন ব্রেক ইভেন পয়েন্ট ফর্ম এ সিভিপি গ্রাফ। আমরা বলেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট আমরা 3টা ফর্মুলায় বের করতে পারি। নাম্বার 1 ছিল ইকুয়েশন ফর্মুলা, আমরা দেখেছি ইকুয়েশন ফর্মুলা কিভাবে আমরা করব, ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে করছি আমরা। নাম্বার 2 ছিল কন্ট্রিবিউশন মার্জিন ফর্মুলা, আর নাম্বার 3 হচ্ছে সিভিপি গ্রাফ ফর্মুলা। তো আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেয়া আছে ইউনিট সেলস, আমরা নিচে দেয়া আছে ইউনিট, সমতল ভাবে দেয়া আছে আমাদের ইউনিট সেলস এর পরিমাণটা 200, 400, 600, 800, 1000, 1200 এরকমের দেয়া আছে। আর এই যে খাড়াখাড়ি ভাবে যেটা দেয়া আছে সেটা হচ্ছে দেয়া আছে টাকার পরিমাণ অথবা ডলারের পরিমাণ। এখানে দেয়া আছে ডলারস ইন 1000, এখানে ইউনিট ডলার ইন 1000। আমাদের যে প্রবলেম, যেটা আমাদের সামনে যে বার্গোর যে ইনফরমেশন নিয়ে আমরা সামনে আগাচ্ছি, সেখানে ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে 2 লাখ। এই যে এটা হচ্ছে 2 লাখ, এটা ফিক্সড কস্ট 2 লাখ। এখন যদি আমরা উৎপাদন 0 হয় তাহলে আমাদের ফিক্সড কস্ট 2 লাখ,
যদি উৎপাদন 200 হয় তাহলেও ফিক্সড কস্ট 2 লাখ, যদি উৎপাদন 400 হয় তাহলেও ফিক্সড কস্ট 2 লাখ। এরকমের আমরা যতগুলো উৎপাদন করি না কেন, ইভেন 1100 যদি আমরা উৎপাদন করি তাহলেও টোটাল ফিক্সড কস্ট 2 লাখ। ফিক্সড কস্ট লাইন হচ্ছে এটা আমাদের। উৎপাদন যাই হোক, ফিক্সড কস্ট অলওয়েজ 2 লাখই হবে। তো যেটা বলেছিলাম যে আমাদের উৎপাদন বা বিক্রয় যে ভলিউমই হোক না কেন, ফিক্সড কস্ট অলওয়েজ সেম থাকবে। এটা ফিক্সড কস্ট লাইন। দিস ইজ টোটাল কস্ট লাইন। এটা হচ্ছে টোটাল কস্ট লাইন। এটা আমরা পেলাম টোটাল কস্ট লাইন। এখানে কি, যদি উৎপাদন বা বিক্রয় না হয় তাহলে কোনো ভেরিয়েবল কস্ট হবে না। যদি উৎপাদন এবং বিক্রয় বৃদ্ধি পায় তাহলে ভেরিয়েবল কস্ট আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সে। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট লাইন। এই জায়গাটা হচ্ছে ভেরিয়েবল কস্ট বলতে পারি আমরা। এটা হচ্ছে ফিক্সড কস্ট, সরি, এটা হচ্ছে ফিক্সড কস্ট। এটা হচ্ছে ফিক্সড কস্ট। এই অ্যামাউন্টটুকু ফিক্সড কস্ট, আর এই জায়গাটুকু হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা কি ইন্ডিকেট করে যদি আমাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ফিক্সড কস্টও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। বাট একক প্রতি কিন্তু ভেরিয়েবল কস্টটা ঠিক থাকবে। যদি আমাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পাবে, কিন্তু একক প্রতি ভেরিয়েবল কস্টটা ঠিক থাকবে। তো এই জায়গাটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর এই যে লাইনটা, এটাকে বলছি আমরা টোটাল কস্ট, অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে টোটাল কস্ট। এটা হচ্ছে টোটাল কস্ট। আর যদি এটা আমাদের সেলস লাইন হয়, এটা হচ্ছে আমাদের সেলস লাইন। এই যে সেলস লাইন। এখন যে বিন্দুতে এসে টোটাল কস্ট লাইন এবং এই যে টোটাল সেলস লাইন এবং টোটাল কস্ট লাইনটা মিলিত হবে, এই জায়গাটা কি বলছি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই যে মিলিত বিন্দু, সেখান থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে যে ইউনিটটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আর এখান থেকে যদি আমরা এই অ্যামাউন্টের দিকে যাচ্ছি তাহলে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্ট, অর্থাৎ 5 লাখ। এখানে 500,000, দ্যাট মিনস 5 লাখ। সো দিস ইজ দ্য ফর্মুলা অ্যাকর্ডিং টু CBP গ্রাফ টু ফাইন্ড আউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই যে জায়গাটুকু, এটা হচ্ছে লস এরিয়া, অর্থাৎ যদি এটা আমাদের বিক্রয় লাইন হয় তাহলে, আর এটা যদি আমাদের টোটাল খরচের লাইন হয় তাহলে বিক্রয়ের চেয়ে খরচটা বেশি। এটা হচ্ছে আমাদের লস এরিয়া। আর এখানে এসে এটা আমাদের খরচের এরিয়া, এটা হচ্ছে আমাদের সেলের এরিয়া। এটা টোটাল কস্ট, আর এই কস্টের বেশি যেটা আমরা বিক্রি করছি সেই অ্যামাউন্টটুকু হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। এটাকে বলছি আমরা প্রফিট এরিয়া। ওকে, এটা বলছি না, এটা আমাদের প্রফিট এরিয়া, অর্থাৎ খরচের চেয়ে বিক্রয়টা বেশি। সো ইট ইজ ক্লিয়ার টু আস, এই ব্রেক ইভেন পয়েন্টের পরে যেটা আমরা বিক্রি করছি এটা হচ্ছে আমাদের প্রফিটের এরিয়া। এই ব্রেক ইভেন পয়েন্টে কিন্তু আমাদের লসও দেখা যাচ্ছে না, লাভও দেখা যাচ্ছে না। এখানে লাভও নাই, লসও নাই, লাভও নাই, লসও নাই। সো এই পয়েন্টটাকে বলছি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি পাচ্ছি না, ব্রেক ইভেন পয়েন্টের পরে এটা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। সো এই ব্রেক ইভেন পয়েন্ট এসে আমার কিন্তু ফিক্সড কস্ট সব কভার হয়ে গেছে। সুতরাং ব্রেক ইভেন পয়েন্টের পর ভেরিয়েবল কস্টকে যদি আমরা মাইনাস করি তাহলে যা পাবো সেটা হচ্ছে আমার প্রফিট। দ্যাট মিনস ব্রেক ইভেন পয়েন্টের পর কন্ট্রিবিউশন মার্জিন যা হয় ওখানে কোনো ফিক্সড কস্ট আর নাই। ব্রেক ইভেন পয়েন্টের পর কন্ট্রিবিউশন মার্জিন যা হয় ও সবটাই আমার ইনকাম, টোটাল অ্যামাউন্টটাই আমার ইনকাম। একটু বি সিনসিয়ার। ব্রেক ইভেন পয়েন্টের পরে কন্ট্রিবিউশন মার্জিন আমরা যে পরিমাণ পাবো বা যে অ্যামাউন্টে পাবো, ওই কন্ট্রিবিউশন মার্জিনটাই হচ্ছে আমার প্রফিট অথবা ইনকাম। এনিওয়ে আমরা আরো সামনে এই বিষয়গুলো পাবো। সো দিস ইজ দ্য ফর্মুলা। এটাকে আমরা ব্রেক ইভেন চার্টও বলে থাকি। এই ব্রেক ইভেন চার্ট বা ব্রেক ইভেন গ্রাফ, এখান থেকে
এখান থেকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ফাইন্ড আউট করতে পারি। নিচে দেওয়া থাকবে সমতল ভূমিতে দেওয়া আছে আমার ইউনিটগুলো, আর এর খাড়াখাড়িভাবে দেওয়া আছে আমার অ্যামাউন্টের পরিমাণ বা টাকার পরিমাণ, যে কতগুলো টাকা বিক্রি করলে বা কত টাকা খরচ করলে। এখানে টাকার পরিমাণ দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইউনিটের পরিমাণ। সো কতগুলো ইউনিট বিক্রি করলে আমার কি পরিমাণ প্রফিট হবে, কি পরিমাণ লস হবে, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। এবং আমরা ফাইন্ড আউট করতে পারছি যে ব্রেক ইভেন পয়েন্ট কোথায়, ব্রেক ইভেন পয়েন্টটা কোন জায়গায়। তো আমরা পেয়েছি যে 1000 ইউনিট বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। আবার 5 লাখ ডলার বলি বা টাকা বলি, 5 লাখ বিক্রি করলে, এই অ্যামাউন্ট বিক্রি করলে আমার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে। এটা হচ্ছে লস এরিয়া, এটা হচ্ছে প্রফিট এরিয়া, এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, এটা আমাদের ফিক্সড কস্ট এরিয়া বা ফিক্সড কস্ট লাইন হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট এরিয়া। এই জায়গাটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এটা হচ্ছে সেলস লাইন, বিক্রয় পরিমাণ। তো যেখানে যে জায়গায় এসে এই খরচের রেখা এবং বিক্রয়ের রেখা এসে মিলিত হবে, ওই মিলিত জায়গাটাকে বলছি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। এখান থেকে নিচের দিকে গেলে আমরা পাচ্ছি ইউনিট, এটা হচ্ছে আমাদের ইউনিটের পরিমাণ ব্রেক ইভেন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্টের পরিমাণ ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, now margin of safety. Margin of safety is the difference between actual or expected sales and the sales at break-even point. Margin of safety is the difference between actual or expected sales and sales at the break-even point. যদি আমরা বলি টোটাল সেলস থেকে যদি ব্রেক ইভেন পয়েন্ট সেলস মাইনাস করি, তাহলে যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি, নিরাপত্তা প্রান্ত যাকে বলি আমরা, নিরাপত্তা এরিয়া। এটা হচ্ছে নিরাপত্তা এরিয়া। অর্থাৎ আমরা একটু যাচ্ছি তাহলে দেখব, এটা ছিল আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, এখন এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে যদি আমরা বেশি বিক্রি করতে যাই, বেশি বিক্রি করি না কেন, সেটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এটা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ এন্ড সেলের পরিমাণ এবং খরচের পরিমাণ সমান হচ্ছে। যদি আমরা এর চেয়ে বেশি বিক্রি করতে পারি, সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের সেফ। সো দিস ইজ দ্য মার্জিন অফ সেফটি। ওকে, এগুলো হচ্ছে দ্য মার্জিন অফ সেফটি এরিয়া আমাদের। এটা হচ্ছে যদি আমরা বিক্রি করি অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট আমাদের মার্জিন অফ সেফটি। এখানে এই ব্রেক ইভেন পয়েন্টের পর যাই বিক্রি করবো সেটা আমাদের নিরাপত্তা বা আমাদের সেভ এরিয়া। এখানেও যতগুলো ইউনিট বিক্রি করবো আমরা, এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া। ওকে, সো the margin of safety may be expressed in dollars or as ratio. মার্জিন অফ সেফটিকে আমরা ডলারে এক্সপ্রেস করতে পারি, আবার রেশিওতে এক্সপ্রেস করতে পারি, এটা ইউনিটে আমরা এক্সপ্রেস করতে পারি। সো অ্যাজিউম দ্যাট অ্যাকচুয়াল or expected sales for Bargo Video are 7,50,000 are computation as. আমরা দেখেছিলাম যে বার্গোর ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্ট 5 লাখ। ওকে, তো যদি এই বার্গোর অ্যাকচুয়াল সেলস হয় $7,50,000, সো তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, সরি, মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট কত হবে? তো অ্যাকচুয়াল অর এক্সপেক্টেড সেলস 7,50,000 মাইনাস ব্রেক ইভেন সেলস 5 লাখ। এখন যদি বলি যে ব্রেক ইভেন সেলস কোথায় পেলাম, এটা তো আমরা শুরু থেকে করে আসতেছি। ব্রেক ইভেন সেলস 5 লাখ, ইউনিটেও বের করেছি আমরা, অ্যামাউন্টেও বের করেছি। সো ব্রেক ইভেন সেলস 5 লাখ, অর্থাৎ মার্জিন অফ সেফটি ইন ডলার্স 2,50,000। দ্যাট মিনস 7,50,000 মাইনাস 5 লাখ ইকুয়াল টু 2,50,000, অর্থাৎ অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস ইকুয়াল টু মার্জিন অফ সেফটি। ব্রেক ইভেন পয়েন্টের পরে যে অ্যামাউন্টগুলো আমরা বিক্রি করব তাকেই সেটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট এসে আমাদের বিক্রয় এবং খরচ সমান, এখানে সকল খরচ যেহেতু আমরা মেকআপ করতে পেরেছি, সুতরাং এর এক্সেস যেটাই আমরা বিক্রি করব সেটাই আমাদের সেফ। দ্যাট ইজ দ্য মার্জিন অফ সেফটি, দ্যাট ইজ দ্য নিরাপত্তা এরিয়া বা প্রান্ত। যদি আমরা এটা ইউনিটে বলতে যাই তাহলে কি আসতো? অ্যাকচুয়াল সেলস ইউনিট মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বা ব্রেক ইভেন সেলস ইউনিট, তাহলে পেয়ে যেতাম মার্জিন অফ সেফটি ইন ইউনিট। ওকে, দেন মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও ইকুয়াল টু মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই সেলস। অলওয়েজ যে কোনো রেশিও হবে সেলসের বেসিসে। যদি ভেরিয়েবল কস্ট রেশিও বলি তা হচ্ছে ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই
সেলস। যদি আমরা ফিক্সড কস্টের রেশিও বলি তাহলে ফিক্সড কস্ট ডিভাইড বাই সেলস। যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলি, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস। এখানে মার্জিন অফ সেফটি রেশিও বলি তাহলে মার্জিন অফ সেফটি ডিভাইড বাই সেলস। সো মার্জিন অফ সেফটি 2,50,000 ডিভাইড বাই সেলস 7,50,000. So margin of safety ratio is 33%. So now we are going to find out the target profit or target sales formula. অর্থাৎ আমরা এই পরিমাণ প্রফিট অর্জন করতে চাই তাহলে আমাদের কতটুকু সেলস করতে হবে, অথবা টার্গেট সেলস আমরা যদি খুঁজতে চাই তাহলে দেখি ম্যানেজমেন্ট ইউজুয়ালি সেট অ্যান ইনকাম অবজেক্টিভ ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইন। দিস অবজেক্টিভ কল টার্গেট প্রফিট। যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে যে এই প্রোডাক্ট থেকে আমরা এই পরিমাণ ইনকাম করতে চাই এটাকে বলছি আমরা টার্গেট প্রফিট। So the equation and contribution method can be used to determine the sales volume needed to achieve a target profit. আমরা এই টার্গেট প্রফিট যদি আমরা অর্জন করতে চাই তাহলে কতগুলা ইউনিট বিক্রি করতে হবে, অথবা কত টাকা বিক্রি করতে হবে, বা কত অ্যামাউন্ট বিক্রি করতে হবে, এটা আমরা ডিটারমাইন করতে পারি আইদার ইকুয়েশন ফর্মুলা অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করে, বা কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করেও আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারবো যে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে অথবা কত টাকা বিক্রি করতে হবে টু আর্ন দিস টার্গেট প্রফিট। সো ফার্স্ট ইকুয়েশন ফর্মুলা বা ইকুয়েশন মেথড। Required sales equal to variable expenses plus fixed expenses plus টার্গেট প্রফিট। রিকোয়ার্ড সেলস আমরা কি জানি, সেলসের মধ্যে কি থাকে? সেলসের মধ্যে থাকে ভেরিয়েবল এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস এবং প্রফিট। সো আমাদের কি পরিমাণ বিক্রি করতে হবে, আমরা যে পরিমাণ বিক্রি করতে চাই বা এই পরিমাণ যদি আমরা এই প্রফিট অর্জন করতে চাই তাহলে এটা আমার বিক্রি করতে হবে। সুতরাং এই প্রফিট অর্জন করতে গেলে আমার ভেরিয়েবল এক্সপেন্সেস কভার করতে হবে এবং ফিক্সড কস্ট কভার করতে হবে এবং এই পরিমাণ টার্গেটও আমার কভার করতে হবে। সো এই তিনটা জিনিস যদি আমরা মেকআপ করতে পারি যতগুলা ইউনিট বিক্রি করার মাধ্যমে অথবা এই পরিমাণ সেলের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সেলস। অ্যাজিউমিং দ্যাট টার্গেট ইনকাম ইজ 1,20,000 ফর বার্গো ভিডিও। আমরা মনে করলাম এই বার্গো ভিডিওর টার্গেট প্রফিট হচ্ছে 1,20,000. The computation is required sales in dollar is as follows. তাহলে এই নিম্নের তো এই যে এখানে করা আছে বা এই ফর্মুলা ফলো করে অথবা এই কম্পিউটেশনের মাধ্যমে আমরা কম্পিউট করতে পারি যে 1,20,000 টার্গেট ইনকাম অর্জন করার জন্য তাকে কি পরিমাণ বিক্রি করতে হবে। সো x ইকুয়াল টু, এখানে x হচ্ছে আমাদের রিকোয়ার্ড সেলস, আমরা জানি না রিকোয়ার্ড সেলস কত। সো x ইকুয়াল টু 0.60x। এখন 0.60x কোথায় পেলাম সেটা আমাদের একটা জানা বিষয়, আমরা একটু পরে জানছি। প্লাস মানে রিকোয়ার্ড সেলস x ইকুয়াল টু ভেরিয়েবল এক্সপেন্সেস, এটা ভেরিয়েবল এক্সপেন্সেস প্লাস ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস 2 লাখ প্লাস টার্গেট প্রফিট 1,20,000। এটা where x equal to required sales, 0.60 equal to variable cost as percentage of unit selling price. Variable cost as percentage as unit selling price. আমাদের variable cost ছিল পার ইউনিটে 300, ওকে 300 ছিল আমাদের variable cost, ডিভাইডেড বাই আমাদের সেলিং প্রাইস ছিল 500। এখন যদি 300 কে আমরা 500 দ্বারা ভাগ করি তাহলে এখানে পার্সেন্টেজটা পাবো, সেটা হচ্ছে 60%। ওকে, সো এই 60% 0.6x। এখানে আমরা এটাও করতে পারতাম 300 into x, তাহলেও হতো আমাদের, কারণ পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ 300।
300 into x দিলে আমাদের আসতো anyway. So record sales equal to variable expenses, total variable expenses plus fixed cost plus target profit. এখন এই যে এখানে তো 1x রয়েছে, x means হচ্ছে 1 1x minus 0.60x. সো 1 থেকে মাইনাস যদি করি 0.60 তাহলে পেয়ে যাব 0.40. তো 0.40x equal to 3,20,000. 2 lakh plus 1,20,000 equal to 3,20,000. আচ্ছা, and x, so x equal to 8 lakh. আমরা পেয়ে গেছি রিকর্ড সেলস, অর্থাৎ x আমাদের, আমরা বলেছিলাম যে x equal to রিকর্ড সেলস, যে আমাদের কতটুকু বিক্রি করতে হবে যদি আমরা অর্জন করতে চাই 1,20,000 প্রফিট। যদি আমাদের টার্গেট প্রফিট হয় 1,20,000 তাহলে কতটুকু টাকা বা কতগুলো ডলার আমাদের বিক্রি করতে হবে, এখানে আমরা পেয়ে গেছি যে আমাদের 8 লাখ টাকা বা ডলার বিক্রি করতে হবে। সো the sales volume in unit at the target income level is found by dividing the sales dollar by the unit selling price. আমরা যেহেতু ডলার পেয়েছি, যেহেতু অ্যামাউন্ট পেয়েছি যে 8 লাখ বিক্রি করতে হবে, 8 লাখ ডলার বিক্রি করতে হবে, এখন 8 লাখ ডলারকে যদি আমরা সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে ডিভাইড করি তাহলে পেয়ে যাচ্ছি 1600 ইউনিটস, দ্যাট মিন্স 1600 ইউনিটস। সো রিকর্ড সেলস ইন ইউনিট আমরা এখান থেকে পেতে পারি। রিকর্ড সেলস ইন ইউনিট আমরা যদি অ্যামাউন্ট পেয়ে যাই সেখান থেকে রিকর্ড সেলস ইন ইউনিট আমরা পেতে পারি, বের করতে পারবো আমরা এখান থেকে। So this is the equation formula by equation method how to compute record sales. Record sales equal to variable expenses plus fixed expenses plus target profit. Record sales ধরে নিলাম আমরা x, variable expenses হচ্ছে 0.60x, 0.60x কোথায় আমরা পেলাম 6.60, 60% of sales. The ratio of variable expenses is 60%. 60% কোথায় পেলাম, এই যে 300 টাকা হচ্ছে পার ইউনিট আমাদের, 300 হচ্ছে পার ইউনিট আমাদের ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই 500 সেলিং প্রাইস, তাহলে পেয়ে গেছি 60%। এখানে আমরা যদি ধরতাম যে 300x তাহলেও হতো, প্লাস 2 লাখ and প্লাস আমাদের target income or target profit. Okay, so this is the equation method. We can calculate, we can compute record sales in amount. Okay, so target profit or target sales যদি আমরা contribution margin method follow করতে যাই তাহলে হচ্ছে unit sales to attain the target profit অথবা record sales for target profit, fixed expenses plus target profit divided by unit contribution margin. যদি আমরা এখানে প্রথম আমরা দেখেছিলাম ইকুয়েশন মেথড, এখন দেখছি কন্ট্রিবিউশন মার্জিন মেথড। অ্যাকর্ডিং টু কন্ট্রিবিউশন মার্জিন the record sales, to find out the record sales to earn the target profit. So record sales to earn the target profit equal to fixed expenses plus target profit divided by unit contribution margin. এখন ফিক্সড এক্সপেন্সেস কত, 2 লাখ, টার্গেট প্রফিট কত 1,20,000 and unit contribution margin 200. So record sales is 1600 units আমরা পেয়ে গেছি। fixed cost plus target profit divided by contribution margin per unit equal to record sales in unit. Okay, so this is the way to compute record sales in unit according to contribution margin method. So sales to attain the target profit, আমরা এখানে ইউনিট সেলস দেখেছিলাম, এখন দেখব যদি অ্যামাউন্ট বিক্রি করতে চাই আমরা তাহলে কি পরিমাণ অ্যামাউন্ট বিক্রি করলে আমাদের আমরা টার্গেট প্রফিট অর্জন করতে পারবো। সো ফিক্সড এক্সপেন্সেস প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড এক্সপেন্সেস প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এখানে ছিল কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আর এখানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো ফিক্সড এক্সপেন্সেস 2 লাখ প্লাস টার্গেট প্রফিট হচ্ছে 1,20,000 ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40%, দ্যাট মিন্স 8 লাখ। 8 lakh, yes. So this is the record sales
টু আর্ন 1,20,000 ইউনিটস। যদি আমরা একটু ভিন্নভাবে বলতে চাই, একটু ভালো করে খেয়াল করো, যদি ভিন্নভাবে বলতে চাই, এই টার্গেট প্রফিট অর্জন করার জন্য এটা কিন্তু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড এক্সপেন্সেস প্লাস টার্গেট প্রফিট। আমাদের কন্ট্রিবিউশন মার্জিনে কি থাকে? ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু contribution margin. Fixed cost plus profit equal to contribution margin. So fixed cost plus profit equal to contribution margin. এই পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন আমার অর্জন করতে হবে যদি আমি এই পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন আমাকে অর্জন করতে হবে যদি আমি এই পরিমাণ প্রফিট অর্জন করতে চাই। সো এটা আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইকুয়াল টু ইউনিট পেয়ে যাচ্ছি যে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে। এখানেও তাই, এটা আমার কন্ট্রিবিউশন মার্জিন, এই যে ফিক্সড এক্সপেন্সেস প্লাস টার্গেট প্রফিট, এটা আমার কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। যদি আমরা কোনো অ্যামাউন্টকে তার রেশিও দিয়ে ভাগ করি তাহলে সেলস পাবো। যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্সেসকে ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও দিয়ে আমরা ভাগ করি তাহলে পেয়ে যাবো সেলসের পরিমাণ। যদি ফিক্সড কস্টকে বা ফিক্সড এক্সপেন্সেসকে ফিক্সড কস্ট রেশিও দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো সেলসের পরিমাণ। যে রকমের আমরা এখানে পেয়েছি, এই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ করেছি, তাতে পেয়েছি আমাদের সেলসের পরিমাণ। এখানে এই দুইটা মিলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কন্টেন ফিক্সড কস্ট অ্যান্ড প্রফিট। সো এখানে ফিক্সড কস্ট রয়েছে অ্যান্ড প্রফিট রয়েছে, দুইটা মিলে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ করেছি, তাতে পেয়ে গেছি আমাদের সেলের পরিমাণ। তো এই পরিমাণ সেল করতে পারলে আমাদের টার্গেট প্রফিট 1,20,000 আমরা অ্যাচিভ করতে পারবো। So this is the way to compute required sales in unit and required sales in amount to use contribution margin method. আমরা একটু এট এ গ্লান্সে দেখে নিচ্ছি আজকে আমরা কি কি পড়ছিলাম। আমরা প্রথমে দেখেছিলাম যে ভেরিয়েবল কস্ট কি, ফিক্সড কস্ট কি, আলাদা করেছিলাম। ভেরিয়েবল কস্ট হচ্ছে এটা বিক্রয়ের সাথে খরচটা ভেরি করবে, বাট পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ কনস্ট্যান্ট। ফিক্সড কস্ট কি? ফিক্সড কস্ট টোটাল কনস্ট্যান্ট, এটা পার ইউনিটে ভেরি করতে পারে। ওকে, আমরা 5টা কম্পোনেন্ট দেখছিলাম কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিসের ক্ষেত্রে। সেই 5টা কম্পোনেন্ট আমাদের কি কি ছিল? আমাদের সেলিং প্রাইস কনস্ট্যান্ট ছিল, ভেরিয়েবল কস্টের রেটটাও কনস্ট্যান্ট থাকবে, ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকবে, তারপরে আমরা দেখেছিলাম সেলস মিক্সেরটা ঠিক থাকবে,